আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরিবার পরিজন সকলকে নিয়ে তোমরা সুস্থ আছো, ভালোই আছো। আজকে আমি কম্পিউটার, সিভিল এবং মেকানিক্যাল টেকনোলজির প্রথম পর্বের ছাত্রছাত্রীদের সাথে আছি। আজকে আমাদের সাবজেক্টটা কি, আমি যেহেতু তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টটা নিয়ে থাকি। আমরা এই যে বিষয়টা এখান থেকে আমরা অলরেডি 4টা অধ্যায় শেষ করে ফেলছি। পঞ্চম অধ্যায়েরও আদর্শ সার্কিট আমরা দেখিয়েছিলাম, তো আজকে আমরা ওটা আবার একটু রিপিট করব। আজকে আমরা করব চ্যাপ্টার 5-এর ইলেকট্রিক্যাল সার্কিট বা কনসেপ্ট অফ ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট কি, ইলেকট্রিক্যাল সার্কিট কীরকম হতে পারে, কয় প্রকার হতে পারে, ইলেকট্রিক্যাল সার্কিট কেন বলছি আমরা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো নিশ্চয়ই আমরা সবাই, আমার পরিচয় তোমরা অবশ্যই জানো, আমি মোহাম্মদ ইকরামুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি। তো আজকে যেহেতু আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের ধারণা নেব, তো ইলেকট্রিক্যাল সার্কিটটা কি বলে, কাকে বলে? বৈদ্যুতিক কারেন্ট, আমরা যে জানি যে ইলেকট্রিসিটি কি হয়, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, এই প্রবাহিত পথটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিট বলতে আমরা কি বলছি, যে কারেন্ট প্রবাহ, কারেন্ট বা বিদ্যুৎ চলাচলের পথটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। এখন এই ইলেকট্রিক্যাল সার্কিটের অনেকগুলো উপাদান থাকে। কি থাকে? একটা কারেন্ট যেহেতু প্রবাহিত হবে, প্রবাহিত হওয়ার জন্য কি দরকার? একটা মাধ্যম দরকার বা একটা পরিবাহী দরকার। তারপর এই কারেন্টটাকে আমরা স্পর্শ করতে পারি না, যেহেতু কোনো আকার নেই, আকৃতি নেই, সেহেতু এই কারেন্টটার ফল কি বা আউটপুট কি সেটা আমাদের জানার জন্য একটা লোড দরকার। তো একটা লোড, একটা পরিবাহী, এবার ওই লোডটা কি 24 ঘন্টায় চলবে? এটা আমার প্রয়োজন মতো আমি চালাবো, প্রয়োজন শেষে গেলে অফ করবো। তাহলে এইটার জন্য একটা সুইচিং ডিভাইস বা কন্ট্রোলিং ডিভাইস লাগবে। এই কন্ট্রোলিং ডিভাইস হিসেবে আমরা কি ব্যবহার করি? সুইচ ব্যবহার করি। এবার যদি ইলেকট্রিক্যাল সার্কিটে কোনোরকম ফল্ট সংঘটিত হয়, তাহলে কি হবে? ইলেকট্রিক্যাল সার্কিটটা পুড়ে যাবে। এই ইলেকট্রিক্যাল সার্কিট রক্ষার্থে আমরা রক্ষণ যন্ত্র বা প্রোটেক্টিং ডিভাইস ব্যবহার করি। এই প্রোটেক্টিং ডিভাইসটা হচ্ছে ফিউজ। এই প্রোটেক্টিং ডিভাইসটা কি? ফিউজ। তারপরে তাহলে কি হচ্ছে দেখো, আর ইলেকট্রিক্যাল সার্কিটে যে কারেন্ট প্রবাহিত হবে, কারেন্ট প্রবাহিত করার জন্য নিচে একটা সোর্স দরকার। যদি কোনো সোর্সই না থাকে তাহলে কি কারেন্ট প্রবাহিত হবে? তাহলে একটা আদর্শ বর্তনী। দেখো ইলেকট্রিক্যাল সার্কিটের সংজ্ঞা আরো একবার বলছি, যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে সার্কিট বলে। ঠিক আছে? তাহলে সার্কিট কি? যে কোনো পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। শর্ত হচ্ছে যে কোনো একটা পথ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। যদি কারেন্ট প্রবাহিত না হয়, এই মনে করো একটা লোড আছে, এইখানেও একটা লোড আছে, কিন্তু এইখানে ওপেন আছে, এটা একটা সোর্সও আছে। এখন দেখো, যেহেতু কারেন্ট কিন্তু এখান থেকে প্রবাহিত হচ্ছে, এইখানে যে এই যে বর্ডার পাস করতে পারতেছে না, এখানে তারটা ছেঁড়া। তো তারটা যদি ছেঁড়া থাকে তাহলে কি কারেন্ট প্রবাহিত হয়ে এই অপর প্রান্তে যেতে পারবে? যেহেতু অপর প্রান্তে যেতে পারবে না, সেহেতু কি এটা একটা সার্কিট না, কারণ কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথটা হচ্ছে সার্কিট। তাহলে আমাদের শর্ত পূরণ করতে হবে। ঠিক আছে? এখন দেখো, ইলেকট্রিক্যাল সার্কিট, কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। এখন ইলেকট্রিক্যাল সার্কিট প্রশ্নে আসতে পারে যে একটি আদর্শ ইলেকট্রিক্যাল সার্কিট বা আদর্শ বর্তনীর উপাদান সমূহ চিত্রসহ বর্ণনা করো। এখন একটা আদর্শ সার্কিটের কি উপাদান থাকে? দেখো, একটা আদর্শ সার্কিটে প্রথমে থাকতে হবে সোর্স। একটা আদর্শ সার্কিটে প্রথমে থাকতে হবে সোর্স, একটা সোর্স থাকবে। তারপর একটা পরিবাহী থাকতে হবে। পরিবাহী যদি নাই থাকে তাহলে কারেন্ট পরিবহনিত হবে না। তাহলে সার্কিট সম্পূর্ণ কেমন হবে? একটা নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র, আর লোড। এই 5টা উপাদান যদি কোনো সার্কিটে থাকে, ওই সার্কিটটাকে আমরা আদর্শ সার্কিট বলতে পারি। আদর্শ সার্কিট ছাড়াও কিন্তু সার্কিট সম্পূর্ণ হয়। যেমন মনে করো এই একটা বাল্ব আছে বা বাতি আছে, এখান থেকে আমি সোর্স দিলাম, তাহলে এই বাতিটা জ্বলবে না,
অবশ্যই চলবে, কিন্তু এই বাতিটা যদি আমরা অফ করতে যাই তাহলে কি করতে হবে, এই সোর্সটাকেই অফ করতে হবে। কোনো সুইচ নেই, কোনো প্রোটেক্টিং ডিভাইস নেই। এখানে কি কি আছে, এখানে তিনটা উপাদান আছে দেখো। এই যে আদর্শ একটা বর্তনীর 5টা উপাদান হয়। আদর্শ বর্তনীর উপাদান কয়টা, আমরা জানি আদর্শ বর্তনীর উপাদান হয় 5টা। কি কি, সোর্স, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র আর লোড। কিন্তু এই যে বর্তনীটা আমরা আঁকছি, এই বর্তনীটা কি আছে, একটা সোর্স আছে, একটা লোড আছে, আর কি আছে, একটা পরিবাহী আছে। তাহলে কি কি নেই, নিয়ন্ত্রণ যন্ত্র, রক্ষণ যন্ত্র নেই। তাহলে এটা একটা আদর্শ পরিবাহী হতে পারে না। আদর্শ পরিবাহী হতে হলে তার 5টা উপাদান থাকতেই হবে। এখন তাহলে আমরা একটা আদর্শ পরিবাহী আঁকি। দেখো একটা আদর্শ পরিবাহী আমরা আঁকবো। সরি, আদর্শ পরিবাহী না, আদর্শ বর্তনী। একটা আদর্শ বর্তনী। তো আদর্শ বর্তনী কি থাকবে, একটা সোর্স থাকবে। এটা হচ্ছে সোর্স। ফিউজ, সুইচ, হচ্ছে লোড। আর এই যে কেবলটা আমরা ব্যবহার করছি এটা কি, পরিবাহী তার। আদর্শ বর্তনী, এটা কি আদর্শ বর্তনী। তাহলে দেখো আদর্শ বর্তনীর শর্ত হচ্ছে এই 5টা উপাদান যে বর্তনীর ভিতরে থাকবে সেটা হচ্ছে আদর্শ বর্তনী। এই 5টা উপাদানের থেকে যে কোনো একটা উপাদান যদি মিস্টেক হয় তাহলে এই বর্তনীটা কি হবে, আর আদর্শ বর্তনী হিসেবে গণ্য হবে না। তাহলে আদর্শ বর্তনীর উপাদানগুলো আমরা আরেকবার দেখি। আদর্শ বর্তনীর 5টা উপাদান কি কি, সোর্স, এই যে এখানে একটা সোর্স আছে, তারপরে কি আছে, পরিবাহী, এখানে পরিবাহী আছে, তারপরে কি আছে, নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ, যেটার মাধ্যমে আমরা লোডটাকে নিয়ন্ত্রণ করতে পারি। মনে করো আমরা বাসাবাড়িতে সিলিং ফ্যান ব্যবহার করি। এখন এই সিলিং ফ্যানে যদি আমরা এই নিয়ন্ত্রণ যন্ত্র বা সুইচ না রাখতাম তাহলে কি এখন শীতের সময়ও ফ্যান তো ঘুরতে থাকতো, সেটা কি আমাদের জন্য কমফোর্টেবল হইতো? নিশ্চয়ই না। এই জন্য এই নিয়ন্ত্রণ যন্ত্র অবশ্যই আদর্শ বর্তনীর জন্য জরুরি। তারপরে কি, ফিউজ। মনে করো তোমার বাসায় ফ্রিজ আছে, এখন এই ফ্রিজে কোনো সমস্যার কারণে কয়েল পুড়ে গেল। এখন এই কয়েল পুড়ে যাচ্ছে তো যাচ্ছেই, যদি ইলেকট্রিক সাপ্লাইটা বন্ধ না হয় তাহলে কি তোমার সারা বাসা বাড়িতেই তো আগুন লেগে যাবে। এই জন্য এই ফিউজটা দরকার। এই ফিউজ কি, ফিউজ হচ্ছে নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট একটা সরু তার। নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট একটা সরু তার, যে নিম্ন গলনাঙ্ক বলতে খুব মানে একটা নির্দিষ্ট রেঞ্জের কারেন্ট প্রবাহে, বেশি কারেন্ট যদি পরিবাহিত হয় তাহলে ওই তারটা পড়ে যায়। দেখো এই ফিউজের কানেকশনটা আমরা একটু দেখি। এটা হচ্ছে একটা ফিউজ। এখন এই ফিউজটা মনে করো এখানে অনেক লোড আছে, এখানে অনেকগুলো লোড আছে। এখন কোনো কারণে যদি আমাদের এখানে রেঞ্জ দেওয়া আছে যে এই ফিউজের মাধ্যমে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে পারবে। এখন কোনো কারণে যদি এটা গ্রাউন্ড হয়ে যায়, মনে করো এখন গ্রাউন্ড হওয়ার পরে এর ভিতর দিয়ে কি অসীম কারেন্ট প্রবাহিত হয়, অথবা 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হয়। অসীম হোক বা না হোক, 5 এর বেশি কারেন্ট যখন প্রবাহিত হবে তখন কি হবে, এই নিম্ন গলনাঙ্ক যে তারটা বা চিকন যে তারটা এটা পুড়ে যাবে। পুড়ে গেলে এই লোডের সাথে কি হবে, সোর্সটা কি হবে, আলাদা হয়ে যাবে। আর সোর্সটা যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের সার্কিটগুলো নিরাপদ থাকবে। তাহলে এই ফিউজ হচ্ছে রক্ষণ যন্ত্র, যেটা সার্কিটটাকে রক্ষা করে, শর্ট সার্কিট বা আরো ক্ষতিকর কোনো কারেন্ট প্রবাহ থেকে সার্কিটটাকে রক্ষা করে। তাহলে একটা আদর্শ সার্কিটে কি ফিউজ বা সার্কিট ব্রেকার অবশ্যই জরুরি। আর লোড তো বুঝতেইছো, লোড যদি না থাকে তাহলে আমাদের এই সার্কিট নিয়ে তো আয়োজনের তো কিছু নেই। কারণ লোড থেকেই তো আমরা ভোগ করি, আমরা বাতি থেকে আলো পাচ্ছি, পাখা থেকে বাতাস পাচ্ছি, তাই না? তো লোড তো অবশ্যই আমাদের দরকার। যদি লোড না থাকে তাহলে তো আমরা ইলেকট্রিক্যাল যে সার্কিট তার আউটপুট কি হচ্ছে না হচ্ছে আমরা তো কিছুই বুঝবো না। এই জন্য লোড অবশ্যই জরুরি। তাহলে একটা আদর্শ সার্কিট সম্পর্কে নিশ্চয়ই আমরা একটু বিস্তারিত জানতে পেরেছি। আশা করছি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে তোমরা আদর্শ সার্কিট সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে।
এখন আমরা দেখবো যে ইলেকট্রিক্যাল সার্কিট, আদর্শ সার্কিট আমরা দেখলাম, এখন দেখবো যে ইলেকট্রিক্যাল সার্কিট কয় প্রকারের হতে পারে। ইলেকট্রিক্যাল সার্কিট সাধারণত 3 প্রকারের হয়, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর মিশ্র সার্কিট। এখন দেখো সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর মিশ্র সার্কিট। ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদটা আমরা দেখি। ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ দেখবো, তাই না? ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ। এখন ইলেকট্রিক্যাল সার্কিট কয় প্রকারের হতে পারে সেটা আমরা দেখো যে ইলেকট্রিক্যাল সার্কিট 3 প্রকার, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর মিশ্র সার্কিট। এই ক্লাসটা আমি আগেও একবার তোমাদের এই সার্কিট বিষয়ে আলোচনা করেছিলাম অল্প, তো এই সার্কিট বিষয়ে তোমাদের বিস্তারিত জানা দরকার, কারণ সার্কিটটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখন দেখো এখানে কি কি আছে, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট আর মিশ্র সার্কিট। এই সিরিজ সার্কিট কাকে বলে? সিরিজ সার্কিটটা হচ্ছে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ বা রাস্তা থাকবে, সেটা হচ্ছে সিরিজ সার্কিট। যেমন দেখো এই মনে করো একটা পথ, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে এই পথে ফিরে আসতেছে, এটা হচ্ছে সিরিজ সার্কিট। কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ, যে পথে গমন করতেছে ওই পথে ফিরে আসতেছে। বা লোডের এক প্রান্ত, লোডের প্রথম প্রান্ত অন্য একটা লোডের, দেখো এই প্রথম লোডের প্রথম শেষ প্রান্ত, দ্বিতীয় লোডের প্রথম প্রান্ত, দ্বিতীয় লোডের শেষ প্রান্ত, তৃতীয় লোডের প্রথম প্রান্ত। অর্থাৎ সিরিজ বলতে বোঝায় তোমরা যদি সিরিয়ালে দাঁড়াও, একজনের ডান হাত আরেকজনের কি বাম হাতের সাথে লাগবে, আর একজনের বাম হাত আরেকজনের ডান হাতের সাথে লাগবে, এটা হচ্ছে সিরিজ সার্কিট। মানে দেখো এটা R1 বা প্রথম লোড, এটা হচ্ছে আমরা R1, এটা R2, এটা R3 যদি ধরি, তাহলে দেখো R1 এর শেষ প্রান্ত R2 এর প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়েছে, R2 এর শেষ প্রান্ত R3 এর প্রথম প্রান্তের সাথে যুক্ত হয়েছে, এটা হচ্ছে সিরিজ সার্কিট। তাহলে সিরিজ সার্কিট যদি সংজ্ঞা আসে যে সিরিজ সার্কিট কি, তাহলে আমরা এক কথায় বলবো যে সার্কিটে কারেন্ট প্রবাহের একটি মাত্র পথ থাকে, সেই সার্কিটকে কি বলে? সিরিজ সার্কিট বলে। প্যারালাল সার্কিট কি? একইভাবে এই প্যারালাল সার্কিটের সংখ্যাটা আমরা সহজে বুঝি। প্যারালাল সার্কিট, এই সিরিজ সার্কিটে কারেন্ট প্রবাহের পথ কয়টা? একটা। আর প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের পথ কয়টা থাকবে? তাহলে একাধিক থাকতে পারে, একাধিক থাকতে পারে। তাহলে এখানে I1, I2, এটা হচ্ছে I3, R1, R2, R3। দেখো এখানে কিন্তু টোটাল কারেন্ট ছিল I, আর এখানে কারেন্ট কিন্তু সব জায়গায় I, যেহেতু কারেন্ট প্রবাহের একটাই পথ, সিরিজ সার্কিটে কারেন্ট সমান। আর প্যারালাল সার্কিট হচ্ছে ভোল্টেজ সমান, এখানে যে ভোল্টেজ, এখানেও যে ভোল্টেজ, এখানেও সেই একই ভোল্টেজ। তো প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক রাস্তা থাকে বা একাধিক পথ থাকে। তাহলে প্যারালাল সার্কিট কি? যে সার্কিটে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে তাকে প্যারালাল সার্কিট বলে। এখন যদি মিশ্র সার্কিট বা মিশ্র বর্তনী বলে, সেক্ষেত্রে কি হবে? দেখো মিশ্র সার্কিট বা মিশ্র বর্তনী হচ্ছে যে সার্কিটের ভিতরে এই সিরিজ এবং এই প্যারালাল উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান, সেটা হচ্ছে মিশ্র সার্কিট। তো সার্কিটটা কেমন হতে পারে? সিরিজ এবং প্যারালাল উভয় সার্কিটের বৈশিষ্ট্য যখন বিদ্যমান রাখতে হবে, তখন মনে করো একটা সোর্স, একটা লোড আছে, এইখানে একটা লোড আছে, এইখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে। দেখো এই সার্কিটটা এখান থেকে এই পর্যন্ত সিরিজ, আবার এখান থেকে এই পর্যন্ত এটার সাথে প্যারালাল। তাহলে এই সার্কিটটা হচ্ছে, আমরা এটা দিলাম না, R1, R2, R3, এটা হচ্ছে I1, এটা হচ্ছে I3, এটা হচ্ছে I2, এটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের সংজ্ঞা যদি আসে, তাহলে এক কথায় বলবা যে সার্কিটের ভিতরে সিরিজ এবং প্যারালাল, মিশ্র সার্কিটের সংজ্ঞা যদি আসে, তাহলে এক কথায় বলবা সিরিজ এবং প্যারালালের বৈশিষ্ট্য সমৃদ্ধ সার্কিটকে কি বলে? মিশ্র সার্কিট বলে। এখন আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য কতদিন করছিলাম, আমি আজকে যেহেতু সার্কিট নিয়ে আলোচনা করছি, সার্কিটের ম্যাথ করবো, এই জন্য একটু কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে সিরিজ প্যারালাল কাকে বলে। এখন আমরা এই সার্কিটের কিছু ম্যাথ করব। এই অধ্যায়ের থেকে একটা না দুটা ম্যাথ করেছিলাম, এখন আজকে একটা ম্যাথ করি।
সেই ম্যাথ থেকে তোমরা হচ্ছে বাকি ম্যাথগুলো করার চেষ্টা করবা, তাহলে এই সার্কিট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে করো 3 ওহম একটা রেজিস্ট্যান্স, 14 ওহমের একটা রেজিস্ট্যান্স, এখানে 30 ওহমের একটা রেজিস্ট্যান্স, 6 ওহমের একটা রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট? এখানে ভোল্টেজ দেওয়া আছে 150 ভোল্ট, 150 ভোল্ট। আমি কিন্তু মিশ্র একটা সার্কিট নিয়েছি এই কারণে, এই মিশ্র সার্কিটটা করার মাধ্যমে এই অধ্যায়টা আমরা গতদিন যেহেতু আমি তোমাদের একবার করিয়েছি এই ইলেকট্রিক্যাল সার্কিট, আবার করাচ্ছি যেহেতু এই সার্কিটটা ইম্পর্টেন্ট তাই। তো এই সার্কিটটা করার মাধ্যমে এই অধ্যায়টা আমরা মোটামুটি সমাপ্তি ঘোষণা করব। আগামী দিন আমরা নেক্সট অধ্যায় করব। এখন দেখো আমাদের করতে হবে কি, এই সিরিজ এটা যেহেতু একটা মিশ্র সার্কিট, তো আমরা যদি ভেঙে ভেঙে করি তাহলে আমাদের জন্য কি সহজ হবে। এখন দেখো এইখানে এই সার্কিটটায় কি কি আছে, 6 ওহম, 14 ওহম, 30 ওহম আর 3 ওহম। এখন এইখানে এই সিরিজ সার্কিট, এই সার্কিটটা আর এই সার্কিটটা কি, এখান থেকে কল্পনা করো এটা যদি আমরা এ বি সি এ বি সি ডি, আমরা যদি এটা নিই, আমরা এই সি থেকে ডি পর্যন্ত কারেন্ট প্রবাহের দেখো এখানে একটা কারেন্ট, এটা I1 ধরো, এটা I2, এটা I3। আমাদের বের করতে বলছে কি 14 ওহম রোধে প্রবাহিত কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ, এই জায়গার কারেন্টটা বের করতে বলছে এবং ভোল্টেজ ড্রপটা বের করতে বলছে, ভোল্টেজ ড্রপ। এখন এই 14 ওহমের কারেন্ট যদি আমরা পাই তাহলে ভোল্টেজ ড্রপ তো পাবো, আমরা জানি কি ভোল্টেজ ড্রপ I R। তাহলে কারেন্ট যদি আমরা পাই, আর তো দেওয়াই আছে। এখন কারেন্ট বের করতে গেলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, টোটাল কারেন্টটা বের করতে হবে। টোটাল কারেন্ট বের করতে গেলে আমাদের কি টোটাল রেজিস্ট্যান্স দরকার, কারণ আমরা কি জানি টোটাল কারেন্ট V কি I V বাই RT, টোটাল কারেন্ট V বাই RT। কারণ V আমরা জানি 150, কিন্তু RT টা আমরা জানি না। তাহলে RT বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, দেখো এখান থেকে এই শাখা পর্যন্ত এই যে রেজিস্ট্যান্সটা গেছে, এই যে শাখাটা গেছে, এটা কি একটানা কারেন্ট হবে, এর ভিতর দিয়ে I2, এর ভিতর দিয়ে I2, তাহলে এই দুটো কি সিরিজে। তাহলে 14 ওহম ও 6 ওহম সিরিজে, তাহলে ওইটা আমরা একটা পথ করে নিব, ঠিক আছে। এটা 3 ওহম, এটা 30 ওহম, এটা 30 ওহম, আর এটা কত 14 আর 6 যেহেতু সিরিজে থাকলে কি হয় যোগ হয়, 14 প্লাস 6 সমান 20 ওহম। তাহলে এটা একটা পথ করে দিলাম, এই রেজিস্ট্যান্সটা কত হবে 20 ওহম। এখন সার্কিটটা কি হলো, সার্কিটটা এরকম হলো। এখন দেখো এই বি পয়েন্ট আর এই সি পয়েন্ট, এই বি পয়েন্ট আর সি পয়েন্ট, দেখো আমরা কি এটা এভাবে না করে এটা এভাবেও করতে পারি, যেহেতু একই পয়েন্ট থেকে আসছে, মাঝখানে কোনো বাধা নেই। তাহলে এটা কত ছিল 20 ওহম। এখন এই 20 ওহম আর এই 30 ওহম কিসে আছে, প্যারালালে আছে, তাহলে 30 ওহম প্যারালাল 20 ওহম। তো এরকম যখন হবে তখন আমরা কি জানি, এই দুটার গুণফল বাই এই দুটার যোগফল। এখন 30 গুণ 20 বাই 30 প্লাস 20, ঠিক আছে। তো 30 আর 20 যদি প্যারালাল হয় তাহলে এই দুটো প্যারালাল কত হয় 12 হয়। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে। তো এই দুটো মিলে তখন কি হচ্ছে, আমরা যেটা করে ফেলবো সেটা কিন্তু একটা হয়ে যাবে। তাহলে এই দুটো মিলে একটা হয়ে গেল, মনে করো এই দুটো মিলে কি হলো একটা হয়ে গেল, এই একটা মান কত 12 ওহম। এখন দেখো সার্কিটটা কি দাঁড়ায়,
সার্কিটে এখন রেজিস্ট্যান্স কয়টা আছে? 3 ওহমের একটা আর 12 ওহমের একটা। কিন্তু এই সার্কিটটা এখন কি সার্কিট? সিরিজ সার্কিট। কারণ কারেন্ট প্রবাহের পথ আছে কয়টা? একটা মাত্র পথ আছে। তাহলে সার্কিটটা কি সার্কিট? সিরিজ সার্কিট। এখন আমরা লিখতে পারি কি 3 ওহম ও 12 ওহম সিরিজে। এখন তাহলে 3 প্লাস 12 সমান কি 15। এটা হচ্ছে আরটি। টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে তাহলে? 15 ওহম হচ্ছে। এখন টোটাল কারেন্ট আমরা কি জানি? আইটি সমান কি ভি বাই আরটি। ভি কত? 150 বাই 15। তাহলে কত হচ্ছে? আইটি সমান কত? আইটি সমান হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাই তো? এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখন এই 10 অ্যাম্পিয়ার প্রথম সার্কিটে চলে যাও। এই আয়ন হচ্ছে আইটির সমান। এখান থেকে যে টোটাল কারেন্টটা বের হচ্ছে। এখন এই কারেন্টটা দুই পথে যাচ্ছে, দেখো I2 এবং I3। এই কারেন্টটা কয় পথে যাচ্ছে? দুই পথে যাচ্ছে, I2 এবং I3। এখন আমরা কারেন্ট ডিভিশনের সূত্র কি জানি? যে কারেন্ট ডিভিশনের সূত্র থেকে টোটাল কারেন্ট ইনটু বিপরীত শাখা রেজিস্ট্যান্স, বিপরীত শাখা রেজিস্ট্যান্স বাই মোট রেজিস্ট্যান্স। এখন আমরা বের করব হচ্ছে I2 কারেন্ট, কারণ আমাদের এই ভোল্টেজ ড্রপটা লাগবে এবং 14 ওহমের কারেন্টটা লাগবে। তাহলে I2 শাখায় টোটাল কারেন্ট কি যাচ্ছে? এইখানে দেখো, এখানে কারেন্ট যাচ্ছে 10 অ্যাম্পিয়ার ইনটু বিপরীত শাখায় I2 বিপরীত শাখা কত? 30 বাই টোটাল রেজিস্ট্যান্স 30 প্লাস 20, 300 ভাগ 50, 6 অ্যাম্পিয়ার। তাহলে এই শাখার কারেন্ট কত পাচ্ছি আমরা? 6 অ্যাম্পিয়ার। এই 14 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে? 6 অ্যাম্পিয়ার। এখন 14 ওহমের ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু I আর 14 ওহম। তাহলে I 14 ওহমের 6 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স কত? 14। এটা হচ্ছে সমাধান করলে যে এটা হবে চুরাশি ভোল্ট। তাহলে আমরা এই সার্কিট থেকে কি বুঝলাম? এই সার্কিট থেকে বুঝলাম যে কিভাবে ভোল্টেজ ড্রপ বের করতে হয় এবং কোন শাখার কারেন্ট বের করতে হয়। তো আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগের সাথে দেখবা। ক্লাসটা মনোযোগের সাথে দেখলে অন্য যে ম্যাথগুলো আছে সবগুলো করার চেষ্টা করবা। সবগুলো নিয়ম একই। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা সাবধানে থাকবে, তোমাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।